নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। রাত 9টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, বাঙালির শেকড়ে ফেরার দিন। মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে হিন্দু বাঙালির জমি পাওয়ার দিন। সেই দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তার বিজি শিডিউলের মধ্যে তিনি 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং 21 তারিখ প্রত্যুষে আমাদের কলকাতাতে যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন, নেতৃত্ব দেবেন। Extend my warmest greetings and best wishes to all the sisters and brothers of Bengal on the forthcoming West Bengal Foundation Day on the 20th June. বদলের বাংলা এবার শিকড়ে ফেরার পালা। বাঙালির শিকড়, বাঙালির ইতিহাস, পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাস। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছে বাংলার প্রথম বিজেপি সরকার। আজ থেকে প্রায় 8 দশক আগে এই দিনেই মুসলিম লীগের চক্রান্ত ভেস্তে দিয়ে লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দিনেই নিজের জমি পেয়েছিলেন হিন্দু বাঙালিরা। এই লড়াইয়ের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম তারকেশ্বর। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই তারকেশ্বরেই বসেছিল হিন্দু মহাসভার সমাবেশ। এই সমাবেশেই হিন্দু হোমল্যান্ড তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে এবং হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, পাকিস্তানে যাবে না। তারকেশ্বরে যে অধিবেশন হলো হিন্দু মহাসভার অধিবেশনে নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি, শ্যামাপ্রসাদ বাবু অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি, সেইখানে রেজলিউশন পাস হলো, দ্য ডিমান্ড ফর আ বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড ফর দ্য ক্রিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ সেপারেট স্টেট টু বি পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। 47-এর 4, 5, 6 এপ্রিল হিন্দু মহাসভা তারকেশ্বর একটি 3 দিনের পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে 3 দিনের সম্মেলন। প্রকাশ্য সমাবেশে তারকেশ্বরে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতি দেখা যায় এবং এনসি চ্যাটার্জি, সেই সময়কার হিন্দু মহাসভার নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতৃদেব, তিনি একটি প্রস্তাব পেশ করেন। শনিবার 20শে জুন পশ্চিমবঙ্গ দিবসে এই তারকেশ্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বরের মাটিতে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তারকেশ্বরের মাটিতে এসেছিলেন, আবার আসছেন। একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে। যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন সেই দিন থেকে আজকের যে বৃত্তটা, এটা একটা বৃত্ত সম্পন্ন হলো। স্বাধীনতার আগে মুসলিম লীগ চেয়েছিল ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হোক আর অবিভক্ত বাংলা পাকিস্তানে চলে যাক। মুসলিম লীগের এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন হিন্দু মহাসভার নেতা তথা পরবর্তীকালে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্রের লড়াইয়ের জেরেই 1947 সালের 20শে জুন ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়। 58-21 ভোটের সিদ্ধান্ত হয় বাংলা ভাগ হবে, পশ্চিমবঙ্গ ভারতেই থাকবে, পূর্ববঙ্গ যাবে পাকিস্তানে। এই ইতিহাস রাজনীতির ঠেলায় বাঙালি প্রায় ভুলতে বসেছিল। দাঁড়িয়ে বাম রাজনীতি করেছেন, দশকের পর দশক করেছেন, ওই পশ্চিমবঙ্গের ভূখণ্ড ছিল বলে করতে পেরেছে। তারা শ্যামাপ্রসাদ বাবুকে কিন্তু সবচেয়ে বেশি গালাগালি করেন। শ্যামাপ্রসাদ বাবু যখন বলেছিলেন যে আমরা বাংলা ভাগ চাই এবং পশ্চিমবঙ্গ গঠন করতে চাই, বামপন্থীরা বলেছিলেন না না না, আমরা বাংলা ভাগ চাই না, খুব ভালো কথা। কিন্তু তারা বলেছিল আমরা অবিভক্ত বাংলা পাকিস্তানের অন্তর্গত দেখতে চাই এবং সেই জন্য তারা ওই স্লোগানও দিয়েছিল যে পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাদের বলি এই অভ্যাস পরিত্যাগ করুন, মাছের কাঁটা বেছে দিতে হবে, তা না হলে মাছবার উপায় নেই। এটাই আজকের বাস্তবতা, পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা। লক্ষ্মীর পেঁচা রাক্ষসের মুখ নিয়ে ঢাকার রাস্তায় যা হয় তার জন্য পয়লা বৈশাখ আমাদের জন্মদিন পালন করা সাজে না। আমরা এই সংস্কৃতিতে বৃদ্ধ নয় বেরোবে। এই ব্যবস্থা থেকে বেরোতে হবে এবং আপনাদের সামনে অপশনও নেই, কারণ বাংলার মানুষ তা চাইছে। পরিবর্তনের পর শিকড়ে ফিরেছে বাংলা, ইতিহাসকে জানছে, পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। শিকড়ে ফেরার দিনেই তারকেশ্বরে প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। হুগলির জিরাটের জরাজীর্ণ বাড়ি, এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, এই বাড়ি দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম, এবার দেখবে পশ্চিমবঙ্গ দিবস। आज मैं आया हूं वो जगह, ये पवित्र भूमि, बंगाल टाइगर
आशुतोष मुखर्जी की भूमि है, आशुतोष मुखर्जी की भूमि। आशुतोष मुखर्जी साहब और महान नेता श्यामा प्रसाद मुखर्जी को भी प्रणाम करता हूं। इसी जिले में आशुतोष मुखर्जी का मकान है, घर है। भाजपा सरकार बनने के बाद 15 करोड़ खर्च कर आशुतोष जी और श्यामा प्रसाद जी का भव्य स्मारक बालागढ़ में बनाया जाएगा। এই ধূসর দেওয়ালে আঁকা ইতিহাসের ছবি, এই দেওয়ালের গায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি। চৌঠা মে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলায় তৈরি হয়েছে প্রথম বিজেপি সরকার। এই মাটিতেই এবার বাঙালির শিকড়ে ফেরার দিন। 20শে জুন প্রথমবার সরকারিভাবে এই রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। উদযাপনে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। হুগলির তারকেশ্বরে যাবেন তিনি। এই জেলাতেই বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বা জন্মদাতা, আমরা গৌরব বোধ করি, গৌরবান্বিত হয় যে হুগলি জেলার জিরাটে, বলাগড় জিরাটে তার বসত বাড়ি বা পৈতৃক বাড়ি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও এখানে থাকতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক কথা এই জিরাটের সাথে যুক্ত হয়ে রয়েছে। বর্তমান বছরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী। হিন্দুদের রক্ষাকর্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই তাকে স্মরণ করা, তার পক্ষে তার সম্বন্ধে জানা, এটা তো আমাদের গর্বের বিষয়। হুগলির বলাগড়ের জিরাট স্টেশন থেকে মিনিট 10 দূরে এই ভিটে শ্যামাপ্রসাদের শিকড়। ভাই বামাপ্রসাদের তৈরি করা বাড়ি। আমার দাদু বামাপ্রসাদ মুখার্জি এবং আমার বড়দাদু রমাপ্রসাদ মুখার্জি, মানে বামাপ্রসাদ মুখার্জির দাদা রমাপ্রসাদ মুখার্জি এসে জিরাতে যে বাড়িটা ছিল সেখানে গঙ্গাপ্রসাদ মুখার্জি থাকতেন, ওইটাকে স্কুল হিসেবে একটা প্রতিষ্ঠা করেন। করে আজকে এই যে বাড়িটা আছেন এই বাড়িটা উনি তৈরি করেন। এবং এই ক্ষেত্রে ওই সময় যেটুকু শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। 1952 সাল ভারত থেকে ব্রিটিশ রাজ ধুয়ে মুছে সাফ। স্বাধীনতার 5 বছর। সেই বছরেই বলাগড়ের এই বাড়িতে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাইপো জনতোষ মুখোপাধ্যায়ের অন্নপ্রাশনে। হ্যাঁ, 1952 সালে এসেছিলেন। আমার বাবা জানুয়ারি মাসে জন্ম হয়, 1952 সালে 23শে জানুয়ারি। ওনার অন্নপ্রাশনে, যেটা আমি ঠাকুমার মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, ওই সময়তে অন্নপ্রাশনে প্রত্যেকেই এসেছিল কলকাতা থেকে। হ্যাঁ, আমার বাবা অন্নপ্রাশনে শ্যামাপ্রসাদ মুখার্জি দেখে গেছে। এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদকে, দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম হতে। শ্যামাপ্রসাদের মতন এত বড় একজন ব্যক্তি, তার বাড়ি যদি সংস্কার হয়, এইটা বলাগড়ের মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই খুশি হব। এত বড় মাপের একজন মানুষ, তাকে বলাগড়ের মানুষ আগামী প্রজন্ম চিনতে পারবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র, যার হাত ধরে বাঙালি হিন্দুরা জমি পেয়েছিলেন। জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। দিনটা ছিল 20শে জুন। বদলের বাংলায় 20শে জুন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কাল থেকে দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে পশ্চিমবঙ্গ দিবস এবং অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস। এই জোড়া মেগা ইভেন্টকে সামনে রেখে বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় আসার আগে এক্স মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
তিনি লিখেছেন আগামী 20 এবং 21শে জুন তিনি বাংলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। 20শে জুন তারিখটি বাংলার জন্য বিশেষ উল্লেখযোগ্য বলেও লিখেছেন প্রধানমন্ত্রী, কারণ কালই পশ্চিমবঙ্গ দিবস। হুগলির তারকেশ্বরে হবে মূল অনুষ্ঠান। এক্স মাধ্যমে পোস্টে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তারকেশ্বরের কানেকশন নিয়েও লিখেছেন প্রধানমন্ত্রী। কাল তারকেশ্বর থেকেই কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষানের 23তম কিস্তির টাকা দেওয়া হবে, তারও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে 21শে জুন কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান হওয়ার আনন্দ লুকোননি প্রধানমন্ত্রী। যোগ দিবসের অনুষ্ঠানের পর নৌবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। সেখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3 জাহাজ দুনাগিরি, সংশোধক ও অগ্রয় নৌবাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। পদ পেয়েও পদত্যাগ, তৃণমূলের দুদিনে 4 জনের পদত্যাগ। রবীন্দ্রনাথ, প্রদীপ, জ্যোতিপ্রিয়, নরেন্দ্রনাথ। জেলা সভাপতির পদ ছাড়লেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। কদিন আগেই পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্ব পেয়েছিলেন তিনি। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, ওরা বিগত কয়েকদিন দেখলে বুঝতে পারবো যে পদ পেয়েও পদত্যাগের হিড়িক, এর কারণ কি? প্রথমত হচ্ছে যে নতুনদের জায়গাতে পুরনোদেরকে দায়িত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তবে যারা পুরনো এবং তারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত পেয়ে কাজ করেছেন, তারাও তো দলে থাকতে চাইছেন না, দায়িত্ব বহন করতে চাইছেন না। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা যখন সময়ে বলেছিলেন যে কিছু সংস্কারের প্রয়োজন, তখন তাদের কথা শোনা হয়নি। এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জায়গাতে তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বক্তব্য যে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো দলের কাউকে তো পাওয়া যাচ্ছে না। এবং দলের জেলাতে একাধিক নেতা তার হচ্ছেন, বিভিন্ন সময় ঘর ছাড়া হচ্ছেন। তাদের বক্তব্য গত 1 মাস ধরে বারবার আবেদন করেও তাদেরকে চুপ থাকতে হয়েছে এবং কেউ তাদের কথায় কর্ণপাত করেননি। তারা মনে করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পদ পেয়ে পদ চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই এবং সে কারণেই তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন। তবে প্রসঙ্গত দেখতে পাওয়া যাচ্ছে যে তারা দায়িত্ব ছাড়লেও নতুন যে বিরোধীদের যে ব্লক, বিদ্রোহীদের যে ব্লক তৈরি হয়েছে, সেখানে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো লুকোচুরি নয়। তাদের বক্তব্য যে তারা সরাসরি সেখানে রয়েছেন, তৃণমূলে তারা আছেন এবং এই ব্লকের সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। বেশ, ধন্যবাদ আবির। আমার বছর 2 আগে বাইপাস হয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই রিজাইন করলাম। আর আমরা সবাই একটা জায়গায় একজোট হচ্ছি, দেখা যাক কি করা যায়। জেলাতে প্রায় 476 জন গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, কেউ পাশে নেই। কর্মীদের কাছে কি জবাব দেবো? ঋতুদার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ডেকেছিল। আপনি কি আগামী দিনে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে রাজনীতি করবেন? 100বার একসঙ্গে আছি তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে থাকবেন? কালীঘাট তৃণমূলে থাকবেন? তৃণমূলেই তো আছি। নরেন্দা, আমি যখন আইএনটিটিউসির রাজ্যের সভাপতি হিসেবে কাজ করেছি, নরেন্দা রাজ্যের সাধারণ সম্পাদক ছিল। সুতরাং আমি নাম, এবং আমরা এই যে একদম ডেভিডদার নেতৃত্বে চাল ভাজা, ফুলুরি এগুলো খাওয়া হলো। আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই। এখানে নরেন চক্রবর্তী, ঋতব্রত ব্যানার্জি, ডেভিড সরকার, অভিজিৎ ঘটক কেউই কখনো চার্টার্ড ফ্লাইটেই চড়েনি। তো আমাদের হচ্ছে চার্টার্ড ফ্লাইট বিরোধী যে লড়াই, সেই কালেকটিভ লড়াইয়ে আমরা আছি, আমরা থাকব এবং আমরা সবাই মিলিতভাবেই গোটা লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব। টিম মমতায় জোড়া ধাক্কা, বালু নেই মমতার পাশে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখে ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে, যদি ডায়ালিসিস করে যদি বাঁচা যায়। এবং সেই জন্য আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো,
আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর। কোনো অভিমান নেই দিদির কাছে, দিদি আমার কাছে এখনো। শিলিগুড়ির পুরসভার মেয়রের পদত্যাগ করলেন গৌতম দেব। পুর কমিশনারকে ইস্তফা পত্র গৌতমের। মেয়র পদে ইস্তফা দিয়েই ছাড়লেন গাড়ি নিরাপত্তারক্ষী। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ ছিল। ছন্দপতনের জেরেই পদত্যাগ দাবি করলেন গৌতম দেব। একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে তৃণমূল। মমতা অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। 3 ব্রাঞ্চে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন। প্রতিনিধি আবির, কি খবর? তুমি জানো যে দক্ষিণ কলকাতার একটি ব্যাংকের যে 3টি অ্যাকাউন্ট রয়েছে, যে 3টি অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই অ্যাকাউন্ট থেকে যাতে কোনো ধরনের লেনদেন না হয়, যেন ফ্রিজ করে রাখা হয়, সে বিষয় নিয়ে কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস প্রথমে চিঠি দিয়েছেন। এবং গতকালকে দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের তরফ থেকে বিধায়কদের তরফ থেকেও চিঠি জমা দেওয়া হয়েছিল এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই সমস্ত যে অ্যাকাউন্টগুলি রয়েছে, এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কি ধরনের আর্থিক লেনদেন রয়েছে, কোথা থেকে এসছে, সেই সংক্রান্ত বিষয় যথাযথভাবে তদন্ত করে দেখা হোক। যেটা কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে একটি ব্যাংকের যে 3টি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 440 কোটি টাকা মতো রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ফ্রিজ করা হয়েছে। এবং আজকেই বিদ্রোহী বিধায়কদের তরফ থেকেও বলা হয়েছে যে এই ধরনের ব্যাংকগুলোকে ব্যবহার করে এখান থেকে অনেকে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চাটার ফ্লাইটে যাতায়াত, সেখানেও এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার ভাড়া মেটানো হচ্ছে বলে অভিযোগ তারা করেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে ফের অস্বস্তিতে পড়লো হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার ফলে নতুন করে তারা কোনো আর্থিক বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের যে কার্যটা হাত বাঁধা হয়ে গেল, সেটাই বলতে পারা যায়। সঙ্গে থাকো আবির। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, এই যে চিঠি দেওয়া হয়েছে, চিঠিতে কি কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে চিঠিতে? চিঠি অভিযোগ সহকারে গতকাল রাতেই তারা জমা করেন এবং সেই চিঠিতে তারা উল্লেখ করেন যে 3টি ব্যাংক অ্যাকাউন্টের নাম তারা দেন এবং সেখানে বলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসছে, এই টাকা কি দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা, এই টাকা কিভাবে আসলো এবং এই টাকার উৎস কোথায়, সেই বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে যথাযথভাবে তদন্ত করা হোক এবং যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে রাখা হোক, যাতে অন্য কেউ এই ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করতে না পারেন। তাদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবং সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে অর্থ নিয়ে অন্যান্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। এবং আজকেও যে প্রতিক্রিয়া তারা দিয়েছেন সেখানে তারা বারবার ধরেছে এবং কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চার্টার্ড বিমানে করে তিনি দিয়েছেন বা এর আগেও বিভিন্ন ধরনের যে খরচা হয়েছেন, তারা মনে করছেন সেগুলো সমস্তই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ নিয়ে করা হয়েছে। কেন এই কাজটি করা হবে তা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন ছিল এবং অবশেষে দেখতে পাওয়া গেল যে তদন্তের দিকে দাঁড়িয়ে সেই 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে থাকো আবির। দর্শকদের আরো একবার জানাই, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আরো একবার এই যে পদক্ষেপ করা হলো, এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার জানতে চাই। প্রথমত তৃণমূল কংগ্রেসের নিজস্ব যে তহবিলে সেখানে কয়েকশো কোটি টাকা রয়েছে এবং সেই টাকার উৎস নিয়ে বিভিন্ন মহল থেকে আগে প্রশ্ন তোলা হয়েছিল। এর মধ্যেই দেখতে পাওয়া যায় যে অরূপ বিশ্বাসের একটি চিঠি প্রকাশ্যে আসে
এবং সেই চিঠিতে তিনি নিজেকে কোষাধ্যক্ষ দাবি করেন। কোষাধ্যক্ষ দাবি করে উল্লেখ করেন যে ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যেন ফ্রিজ করে রাখা হয়। গতকালকে আমরা দেখেছি যে তাকে সমর্থন জানায় হচ্ছে বিদ্রোহী তৃণমূলদের ব্লক, এবং বিরোধী দলনেতা বলেন যে অরূপ বিশ্বাস যেটা করেছেন সেটা ঠিক কাজ করেছেন, সেটা তাদের সমর্থন আছে। তারপরে দেখতে পাওয়া যায় যে সাইবার সেলের কাছে ওই বিদ্রোহী ব্লকের বিধায়কদের তরফ থেকে অভিযোগ যায়, তারা চিঠি পাঠায় এবং সেখানে বলে যে 3টি ব্যাংক অ্যাকাউন্টের নাম তারা উল্লেখ করেন এবং বলেন যে এই অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হোক এবং এখানে যে টাকাগুলি এসছে সেই টাকা কোথা থেকে এসছে, দুর্নীতির টাকা, কাটমানির টাকা, কে সেই টাকাগুলো দিয়েছে, টাকার উৎস কি সেটা জানা প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারা যাচ্ছে, তদন্ত করে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে যেন কোনো ধরনের লেনদেন যেন না হয়, যেন অ্যাকাউন্ট গুলো যেন ফ্রিজ থাকে। তো শেষমেশ তারই পরিপ্রেক্ষিতে এই অ্যাকাউন্ট গুলোকে ফ্রিজ করা হয়েছে। ফলে কোনো লেনদেন চালানোর ক্ষেত্রে যে সিগনেচারি অথরিটি তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা রয়েছেন, ট্রেজারার হিসাবে সুভাষ চক্রবর্তীর নাম আগের দিনই জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল। ফলে যে কোনো ধরনের সিদ্ধান্ত আর্থিকভাবে তারা গ্রহণ করতে পারবেন না বলেই মনে হচ্ছে। সঙ্গে থাকো আবির। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি, ব্যাংকের ফ্রিজ হওয়া টিএমসির 3টি অ্যাকাউন্টে 440 কোটি। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয় নিয়ে কি বলেছিলেন শোনাবো। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। তিনি কি বলছেন শোনাবো। যারা অভিযোগ করেছেন তাদের কাছে বিস্তারিত তথ্য হয়তো থাকতে পারে। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে, বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার।